এ কথা না, নোটগুলো এখানে কটা করে আছে দেখো তো। 5টা ওখানে। এই শোনো, পার্ট বি এর নোট কেউ একজন পাওনি। পার্ট বি এর নোট কেউ একজন পাওনি। তুমি পাওনি তাই তো? চলো আর কথা না। তাহলে আজকে ওয়ার্ক এনার্জি পাওয়ারের সেকেন্ড পার্ট। ঠিক আছে? ধানি সরি, আমি যাবো 100%। আমি পুরো ভুলেই গেছিলাম ওদিন। হেভি রেগে আছে। আরে আমাকে তুমি মনে করে দেবে না? চলো। আচ্ছা, ওয়ার্ক এনার্জি পাওয়ার। তাহলে এখান থেকে স্টার্ট হবে পাওয়ার। তাহলে পাওয়ার কি বলছে? রেট অফ ডুইং ওয়ার্ক, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। তাই তো? মানে জুল পার সেকেন্ড। তাহলে দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। দ্য রেট অফ ডুইং ওয়ার্ক ইজ কল্ড পাওয়ার। হ্যাঁ, স্কেলার কোয়ান্টিটি। পাওয়ার স্কেলার কোয়ান্টিটি। মেজারমেন্ট অফ পাওয়ার, the power spent by a source is measured as the amount of work done per second by a source. Rate of doing work মানে পার সেকেন্ডে কতটা ওয়ার্ক ডান করা হচ্ছে, সেটা হচ্ছে তোমার মেজারমেন্ট অফ পাওয়ার ইজ ইকুয়াল টু দ্য রেট অফ ডুইং ওয়ার্ক বাই দ্য সোর্স। ওই একই জিনিস। তুমি এটা বলো আইদার ওটা বলো, অসুবিধা নেই। ইফ ওয়ার্ক ইজ ডান ইন টি টাইম টি, দেন পাওয়ার পি ডাব্লিউ বাই টি। জানো সবাই পাওয়ার। Thus, power spent by a source depends on the following two factors. দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কার কার? ওয়ার্ক আর কার উপর? টাইম। ওয়ার্ক ডান বাই দ্য সোর্স আর হচ্ছে টাইমটাকে। ক্লিয়ার? আচ্ছা আমাকে বলো, টাইমের সাথে পাওয়ারের রিলেশন কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল না ইনভার্সলি প্রপোর্শনাল? ইনভার্সলি প্রপোর্শনাল। আচ্ছা, সেম ওয়ার্ক একটা কুলি 1 মিনিটে করছে, আবার সেম ওয়ার্ক আর একটা কুলি 2 মিনিটে করছে, তাহলে কে বেশি পাওয়ার? কারণ টাইম কম, পাওয়ার বেশি, কারণ ওয়ার্ক তো সেম। তাই বলছে। আচ্ছা, if a machine or a person does a given amount of work in a less time, more power is spent. লেস টাইমে করলে পাওয়ার বেশি স্পেন্ড হচ্ছে, এটাই ব্যাপার। আমরা একটা কাজ খুব তাড়াতাড়ি করলে আমরা বেশি হাঁপিয়ে যাই, মানে আমাদের পাওয়ারটা বেশি আমরা ইউজ করছি। এক্সাম্পল, if a coolie A takes 1 minute to lift a load to the roof of a bus, while another coolie B takes 2 minutes to lift the same load to the roof of the same bus. তার মানে সেম বাসে ওয়ার্ক সেম, the work done by both the coolie is same, work done same, but the power spent by coolie A is twice the power spent by coolie B, because coolie A does work at double the rate in half the time. তাহলে কুলি এ নিয়েছে কত? 1 মিনিট, বি নিয়েছে 2 মিনিট, তাহলে এ টাইম কম নিচ্ছে, তাহলে এ পাওয়ার বেশি ইউজ করছে। ক্লিয়ার না? বোঝা গেছে? বোঝা গেছে? চলো। নোট, if a constant force F acts on a body and displacement S
তাহলে ওয়ার্ক ডান কি এফ ইন্টু এস। তাহলে পাওয়ার কি দাঁড়াচ্ছে, আমরা জানি ডাব্লিউ বাই টি। তাহলে ওয়ার্ক ডান যদি এফ ইন্টু এস হয় বাই টি। আচ্ছা এস বাই টি মানে আমরা কি জানি, এস কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে কি ভেলোসিটি, তাই না? তাহলে এফ ইন্টু ভি লিখতে পারি, পি ইকুয়াল টু, তাহলে পি এর আর একটা রিলেশন আমরা কি পাচ্ছি, এখানে বসো না, আরাধ্য বসবে, তুমি পরের মেসে বসে পড়ো, ঠিক আছে? এ তাহলে এস বাই টি ইকুয়াল টু ভি, এভারেজ স্পিড, পাওয়ার ইকুয়াল টু ফোর্স ইন্টু এভারেজ স্পিড, পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। বোঝা গেল? এস বাই টি মানে কি, আমরা এভারেজ স্পিডে বের করি না, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, তাহলে ওর জায়গায় আমরা ভি লিখতে পারি, তাহলে পি ইকুয়াল টু এফ ইন্টু ভি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার এসআই ইউনিট, তাই এসআই ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। এসআই ইউনিট কি, ওয়াট, ইট ইজ অ্যাব্রিভিয়েটেড অ্যাজ ডাব্লু। তাহলে 1 ওয়াট আমরা কাকে বলছি, 1 জে 1 সেকেন্ড। তার মানে বুঝতে পারছো, ইফ 1 জুল অফ ওয়ার্ক ডান ইন 1 সেকেন্ড, দ্য পাওয়ার স্পেন্ড ইজ সেট টু বি 1 ওয়াট। 1 সেকেন্ডে যদি তুমি 1 জুল ওয়ার্ক ডান করছো, তাহলে পাওয়ার স্পেন্ড করছো 1 ওয়াট। ক্লিয়ার? ক্লিয়ার? মুখস্থ করার কিছু নেই, বোঝার আছে। তাহলে বিগার ইউনিট কিলোওয়াট, মেগাওয়াট, কিলো মানে 10 টু দি পাওয়ার 3, মেগা 10 টু দি পাওয়ার 6, গিগা মানে 10 টু দি পাওয়ার 9 ওয়াট। আর স্মলার ইউনিট মিলিওয়াট, মাইক্রোওয়াট, তাই না? মিলি 10 টু দি পাওয়ার -3, মাইক্রো 10 টু দি পাওয়ার -6। সিজিএস ইউনিট অফ পাওয়ার আর্ক পার সেকেন্ড, ওটা জুল পার সেকেন্ড, ওটা আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। ওকে, আচ্ছা 1 ওয়াট 1 জুল পার সেকেন্ড, 1 জুল ইকুয়াল টু কত ওয়াট, 10 টু দি পাওয়ার 7 আর্ক, 10 টু দি পাওয়ার 7 পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড। আর একটা ইউনিট কি আছে, হর্স পাওয়ার, এটা কিসের জন্য ইউজ হয়, মেকানিক্যাল এনার্জি, মেশিনের ক্ষেত্রে মেনলি ইউজ করি হর্স পাওয়ার। It is another unit of power largely used in mechanical engineering. It is related to the SI unit watt, 746 watt, 1 horsepower. আর যদি কিলোতে বলি 0.746। বুঝা গেছে? এই বুঝতে পেরেছো? ক্লিয়ার? বুঝা গেছে? চলো এবার ওয়ার্ক ডান আর পাওয়ার, work done by a force is equal to the product of the force and the displacement। তাহলে force into displacement হচ্ছে work done, আর power হচ্ছে rate of doing work, তাই তো, W by T। ক্লিয়ার? এটা ডিপেন্ড করে না টাইমের উপর, এই টাইমের উপর ডিপেন্ড করে। work done does not depend on time, power spent depends on the time in which work is done। আর থার্ড হচ্ছে SI ইউনিট জুল, আর এটার হচ্ছে ওয়াট। ওকে, এই গেল পাওয়ার। বোঝা গেছে? বইয়ে যা আছে এখানে পুরো সেম জিনিস আছে, ভেবো না কিছু মিস আছে। স্লাইড দেখেই বুঝছো, 5 পেজ 6 পেজ পড়াবো, তার জন্য 42টা স্লাইড। প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা লাইন এখানে পরপর আছে, মিলিয়ে নিতে পারো, সামনে বই খুলে দেখে নিতে পারো। বোঝা গেছে? এবার এনার্জি, capable of doing work is called energy. A body capable of doing work is said to possess energy। ঠিক আছে? Capacity to do work is called energy। The energy possessed by a body is measured by the amount of work that the body can perform। Amount of work that the body can perform, এটা দিয়ে আমরা কি করছি, কতটা একটা বডি কতটা এনার্জি প্রসেস করছে সেটা মেজার করছি। একটা বডি কতটা এনার্জি প্রসেস করছে সেটা মেজার করব আমরা কি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক।
দ্যাট দ্য বডি ক্যান পারফর্ম। কতটা ওয়ার্ক পারফর্ম করতে পারছে একটা বডি, সেটা থেকে আমরা বুঝতে পারবো বডির মধ্যে কতটা এনার্জি প্রসেস আছে, মেজার করতে পারবো। When a body does work, its energy decreases. ন্যাচারাল ব্যাপার, এই যে আমি ওয়ার্ক করছি, আমার এনার্জি ডিক্রিজ করছে। While if the work done on the body, যদি বডির ওপর ওয়ার্ক ডান করা হয় তখন এনার্জি কি হবে? ইনক্রিজ করবে। ইটস এনার্জি ইনক্রিজেস। তাহলে এর থেকে আমরা কি বুঝতে পারছি? ইট মিনস দ্যাট whenever is work done, there is always a transfer of energy. যখনই ওয়ার্ক ডান করা হচ্ছে, আমি আমি করছি বা আমার ওপর করছে, এভরি টাইমে এনার্জি ট্রান্সফার হচ্ছে, তাই তো? এনার্জি ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? Thus energy and work are related to each other. সেজন্য বলা হচ্ছে এনার্জি আর ওয়ার্ক রিলেটেড টু ইচ আদার। দেবজ্যোতি বুঝেছো? কি বুঝলে এটা? কেন? ভাই রিজন কি? কি বুঝলে? হ্যাঁ, যখন আমাদের উপর ওয়ার্ক করা হচ্ছে এনার্জি ইনক্রিজ করছে, দ্যাট মিনস যখন ওয়ার্ক ডান হচ্ছে এনার্জি ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? উইদাউট এনার্জি হবে না। দ্যাট এনার্জি অ্যান্ড ওয়ার্ক রিলেটেড টু ইচ আদার। হ্যাঁ, এই যে আমি যে কাজটা করছি, আমি যে খাচ্ছি, এবার এবার আমার উপর কাজ করবে। আমি যখন খাবো, ধরো রেস্ট নিচ্ছি, আমি এনার্জি স্টোর করছি, ঠিক আছে? কথা না? We can define energy as follows. The energy of a body is its capacity to do work. Capacity to do work is called energy. Like work, energy is also a scalar quantity. Energy একটা scalar quantity. বোঝা গেছে? বুঝতে পেরেছ? বোঝা গেছে? We can define energy as follows. আচ্ছা, একই লাইন দুবার হয়ে গেছে, ঠিক আছে? একই লাইন। There is no transfer of energy if a body is acted upon by a force normal to the direction of its displacement. আগের দিনই পড়েছিলাম, ডিসপ্লেসমেন্টের সাথে ফোর্স যদি পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে তখন কি হবে? নো ট্রান্সফার অফ এনার্জি, তখন জিরো আসে ভ্যালু, তাই তো? আগের দিন পড়েছিলাম ডিসপ্লেসমেন্টের সাথে যদি পারপেন্ডিকুলার হয় তাহলে কি হচ্ছে? নো ট্রান্সফার অফ এনার্জি। ফর এক্সাম্পল, ফর এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ, একটা বডি সার্কুলার পাথে মুভ করছে, তাহলে ডিসপ্লেসমেন্টের সাথে সেন্ট্রিপিটাল ফোর্স ইজ নর্মাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্টের সাথে সেন্ট্রিপিটাল ফোর্স রেডিয়াসের সেন্টারের দিকে 90 ডিগ্রি। ডিসপ্লেসমেন্ট কোথায়? ট্যানজেন্ট, তার সাথে রেডিয়াস 90 ডিগ্রি। তাহলে ফর এক্সাম্পল, ফর এ বডি মুভিং ইন এ সার্কুলার পাথ, centripetal force is normal to its displacement. The displacement, ধরো এই পয়েন্টে ডিসপ্লেসমেন্ট বের করবো, আমরা কি করবো? একটা ট্যানজেন্ট ড্র করছি, এর সাথে 90 ডিগ্রি না, তাই না? তাহলে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করছে, নো ট্রান্সফার অফ এনার্জি। তাহলে ওয়ার্ক ডান ইজ জিরো, দেয়ার ইজ নো ট্রান্সফার অফ এনার্জি। তাহলে ওয়ার্ক ডান জিরো হয়ে যাচ্ছে, এনার্জি কোনো ট্রান্সফারই হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? এবার ইউনিট অফ এনার্জি, দ্য ইউনিট অফ এনার্জি আর সেম অ্যাজ দ্যাট অফ ওয়ার্ক। ওয়ার্কের মতো এনার্জির ইউনিটও সেম। SI unit of energy is joule and CGS unit is arc. 1 joule 10 to the power 7 arc. পড়েছি আমরা। The bigger units of energy are watt hour, kilowatt hour. তাহলে ওয়াট আওয়ার কাকে বলছে? 1 ওয়াটের কোন পাওয়ার সোর্স, কোন সোর্স 1 আওয়ারে যতটা এনার্জি স্পেন্ড করছে তাকে বলা হবে 1 ওয়াট আওয়ার। কি বললাম? ওয়াট 1 ওয়াটের সোর্স
পাওয়ার সোর্স 1 আওয়ারে যে ওয়ার্ক ডান বা এনার্জি স্পেন্ড করছে তাকে বলবো আমরা ওয়াট আওয়ার। 1 watt hour is the energy spent or work done by a source of power 1 watt in 1 hour. Clear? তাহলে 1 watt hour 1 watt into 1 hour 1 watt মানে 1 joule per second আর 1 hour 3600 এখানে সেকেন্ড সেকেন্ড কেটে যায় 3600 জুল মানে 3.6 কিলো জুল। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বোঝা গেছে? কিলোওয়াট আওয়ার তার মানে 1 কিলোওয়াটের কোনো সোর্স 1 আওয়ারে যতটা এনার্জি স্পেন্ড করছে তাকে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার। 1 কিলোওয়াটের কোনো সোর্স 1 আওয়ারে যতটা এনার্জি স্পেন্ড করছে বা 1 আওয়ারে যতটা ওয়ার্ক ডান করছে তাকে আমরা বলবো 1 কিলোওয়াট আওয়ার। ঠিক আছে, এখানে একটু পাওয়ার 1 কিলোওয়াট ইন এখানে 1 আওয়ার হবে, হ্যাঁ মিস করে গেছি। তাহলে 1 কিলোওয়াট ইন্টু 1 আওয়ার, কিলো মানে 1000 জুল পার সেকেন্ড আর 1 আওয়ার 3600 সেকেন্ড, সেকেন্ড সেকেন্ড এখান থেকে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি মাল্টিপ্লাই করি 36 তারপরে 5 জিরোস 36 1 2 3 4 5 1 2 3 4 5 6 সাইন্টিফিক ফর্মে লিখলে 3.6 10 টু দি পাওয়ার 6, তাই না? জুল মানে এটা 10 টু দি পাওয়ার 6 মানে কি মেগা জুল না, তাই 3.6 মেগা জুল। তাই তো, বোঝা গেছে? এই যা পড়াচ্ছি পেয়ে যাবে ইউটিউবে, কোনো জায়গায় প্রবলেম থাকলে আবার দেখে নিও। বোঝা গেছে? নোট ওয়াট অ্যান্ড কিলোওয়াট কার ইউনিট, পাওয়ারের ইউনিট, বাট এদিকে ওয়াট আওয়ার অ্যান্ড কিলোওয়াট আওয়ার আর দ্য ইউনিটস অফ ওয়ার্ক অ্যান্ড অর এনার্জি। সিন্স পাওয়ার ইন্টু টাইম ইকুয়াল টু ওয়ার্ক অর এনার্জি, পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, তাই না? পি ইকুয়াল ডাব্লিউ বাই টি, তাহলে আমরা বলতে পারি পি ইন্টু টি ইকুয়াল টু ওয়ার্ক অর এনার্জি, পারি না বলতে? পারি বলতে? বোঝা গেছে? 2 পয়েন্ট সবাই বুঝতে পেরেছো? কোনো প্রবলেম আছে? এবার আসি ক্যালোরি। 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচার 1 ডিগ্রি সি ইনক্রিজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা 1 ডিগ্রি সি এখানে টেম্পারেচারটা বলে দিয়েছে, ঠিক আছে? যে হিট রিকোয়ার বা যে এনার্জি রিকোয়ার তাকে বলি আমরা 1 ক্যালোরি। 1 গ্রাম ওয়াটারের টেম্পারেচারটা বলেছে 1 ডিগ্রি সি, 14.5 থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড ইনক্রিজ করতে যতটা হিট বা এনার্জি আমাদের রিকোয়ার্ড তাকে আমরা বলবো 1 ক্যালোরি। দেখো হিট এনার্জি ইজ ইউজুয়ালি মেজার্ড ইন ক্যালোরি। 1 calorie is the energy heat required in rising the temperature of 1 gram of water from 14.5 degree C to 15.5 degree C or through 1 degree C. It is related to joule as 1 joule 0.24 calorie or 1 calorie 4.18 joule. ঠিক আছে? 0.24 ক্যালোরি যে কোনো একটা মনে রাখলে আর একটা বের করা যায়। 0.24 ক্যালোরি ইকুয়াল টু 1 জুল, তাহলে 1 ক্যালোরি ইকুয়াল টু কত জুল বের করে নাও। 1 বের করতে গেলে আমরা সবসময় কি বের করি, 1 মানে আমরা ডিভাইড করি, 1 কে 0.24 দিয়ে ডিভাইড করে দেখবে এটাই চলে আসবে, মানে এত ক্যালোরি ইকুয়াল টু 1 জুল, তাহলে 1 ক্যালোরি 1 ডিভাইড বাই 0.24 এটা চলে আসবে। ক্লিয়ার? 1 কিলো ক্যালোরি ইজ এ বিগার ইউনিট অফ হিট এনার্জি। কিলো ক্যালোরি হচ্ছে বিগার ইউনিট, কিলো মানে 1000 মাল্টিপ্লাই করে দাও, এর সাথে 1000 মাল্টিপ্লাই করলে এটা চলে আসে। 1 কিলো ক্যালোরি মানে 1000 ক্যালোরি মাল্টিপ্লাই করে দাও।
ওকে, বোঝা গেছে? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? এবার আসি ইলেকট্রন ভোল্ট কি জিনিস? the energy of atomic particles is very small. Atomic particles এর energy very small. আচ্ছা, the energy of atomic particles is very small, so it is measured in electron volt. কিসে মেজার করছি আমরা? ইলেকট্রন ভোল্ট, ইভি। 1 ev is the energy gained by an electron when it is accelerated. accelerated হচ্ছে through potential difference-টা কত? 1v। তাহলে 1 electron volt is the energy gained by an electron. একটা ইলেকট্রন 1 ev এনার্জি গেইন করছে কখন? যখন এটাকে অ্যাক্সিলারেটেড করা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সের ভেতর থেকে। পোটেনশিয়াল ডিফারেন্স যখন 1 ভোল্ট, তখন কোনো ইলেকট্রনকে যদি তার ভেতরে অ্যাক্সিলারেট করা হয় তখন সে 1 ev এনার্জি গেইন করছে। বোঝা গেল? পোটেনশিয়াল ডিফারেন্স 1 ভোল্টের ভেতর থেকে কোনো ইলেকট্রনকে যদি আমরা অ্যাক্সিলারেট করি তাহলে সে 1 ev এনার্জি গেইন করছে। ক্লিয়ার? অ্যাটমিক পার্টিকেলসের জন্য আমরা ইলেকট্রন ভোল্ট ইউজ করি। ওকে না? 1 ev চার্জ অফ অ্যান ইলেকট্রন ইনটু 1 ভোল্ট। একটা ইলেকট্রনের চার্জ তোমরা জানো 1.6 10 টু দি পাওয়ার -19 c মানে কুলম ইনটু 1 ভোল্ট। এটা ইনটু করলে আসে এত জুল। কথা না, কথা না। তাহলে 1 ev ইকুয়াল টু 1.6 ইনটু 10 টু দি পাওয়ার, এটা মাইনাস, হ্যাঁ মাইনাস নিচে চলে গেছে, হ্যাঁ বুঝতে পারছো তো? একই -19 জুল। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পেরেছো? বোঝা গেছে? বুঝতে পেরেছো? চলো নেক্সট, ডিফারেন্স বিটুইন এনার্জি অ্যান্ড পাওয়ার। তাহলে এনার্জি হচ্ছে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক, পাওয়ার হচ্ছে, হ্যাঁ বলো, পাওয়ার রেট অফ ডুইং ওয়ার্ক হচ্ছে পাওয়ার। তাহলে এনার্জি ডাজ নট ডিপেন্ড অন টাইম, পাওয়ার টাইমের উপর ডিপেন্ড করছে। এসআই ইউনিট অফ এনার্জি জুল, পাওয়ারের এসআই ইউনিট হচ্ছে ওয়াট। ক্লিয়ার? এখানে শেষ হচ্ছে তোমাদের ফার্স্ট পার্ট এই চ্যাপ্টারের। এবার যাব সেকেন্ড পার্টে। ওকে, 2 মিনিট পরে যাচ্ছি। চলো এবার পার্ট বি। কথা না, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। কমন জিনিস, ওই ডিফারেন্ট ফর্ম আছে না সেই এনার্জি গুলো। আচ্ছা, মেকানিক্যাল এনার্জি এন্ড ইটস ডিফারেন্ট ফর্মস। দ্য এনার্জি প্রসেসড বাই এ বডি ডিউ টু ইটস স্টেট অফ রেস্ট অর মোশন ইজ কল্ড দ্য মেকানিক্যাল এনার্জি। রেস্ট বা মোশনের জন্য যে এনার্জি প্রসেস করছে তাকে আমরা কি বলবো? মেকানিক্যাল এনার্জি। দুটো ফর্ম আছে মেকানিক্যাল এনার্জির, পোটেনশিয়াল আর কাইনেটিক। জানো টোটাল মেকানিক্যাল এনার্জি কি করে পাবো? পোটেনশিয়াল প্লাস কাইনেটিক করে যেটা হবে সেটাই টোটাল পোটেনশিয়াল এনার্জি। The total potential energy of a body is equal to the sum of its potential energy and kinetic energy. কথা বলো না, পোটেনশিয়াল আর কাইনেটিক কে অ্যাড করে আমরা কি পাচ্ছি? টোটাল মেকানিক্যাল এনার্জি পাচ্ছি। ওকে স্বর্ণদীপ, ঠিক আছে? এবার পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, এটা একটু পুরনো বই ছিল, ডেফিনেশনটা ডিফারেন্ট আছে। তোমাদের নতুন বইয়ের ডেফিনেশন ডিফারেন্ট আছে, আমি বলে দিচ্ছি কোন জায়গাটা। আরে কেন কথা বলছো? দ্য এনার্জি প্রসেসড বাই এ বডি বাই ভার্চু অফ ইটস চেঞ্জ পজিশন। তোমাদের বইয়ে এটা রেস্ট আছে,
ঠিক আছে, অর কনফিগারেশন, তোমাদের বইয়ে কনফিগারেশনের জায়গায় আছে শেপ অ্যান্ড সাইজ, মিনিংটা একই। রেস্ট, ঠিক আছে, তোমাদের বইয়ে এই জায়গায় আছে শেপ আর সাইজ, আর এখানে ভার্চুয়াল অফিস চেঞ্জ পজিশনের জায়গায় আছে রেস্ট। বোঝা গেল? বুঝতে পেরেছো? একই ডেফিনেশন, ওটাও যায় এটাও তাই। এটা পুরোনো বইয়ের ডেফিনেশনটা ছিল, আমার কাছে যেহেতু বইটা পুরোনো। আচ্ছা কথা বলো না প্লিজ, আমি ভাই প্রত্যেকটা জিনিস আমার পরপর সাজানো আছে, আমাকে বলতে দাও প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, আমায় বলতে দাও। যার কথা বলার ইচ্ছা আমি তাকে রিকোয়েস্ট করছি, বাইরে গিয়ে কথা বলো না, কোনো প্রবলেম নেই আমার, বাট আমাকে কোনো রকম ডিস্টার্ব করো না। তাহলে পুরোনো বইয়ে এই ডেফিনেশনটা ছিল, নতুন বইয়ে তোমাদের এই জায়গায় ভার্চুয়াল অফিস চেঞ্জ পজিশনের জায়গায় আছে রেস্ট, কনফিগারেশনের জায়গায় আছে শেপ অ্যান্ড সাইজ, দুটোই সেমই ডেফিনেশন, ঠিক আছে। ইজ কল্ড দ্য পোটেনশিয়াল এনার্জি ডিনোটেড বাই দ্য সিম্বল ইউ, ইউ ইকুয়াল টু mgh আমরা জানি। এক্সাম্পল, এ বডি প্লেসড at a height above the ground, a wound up watch spring, a compressed spring, a bent bow, a stretched rubber string, etc. have the potential energy. সবার মধ্যে কি আছে? পোটেনশিয়াল এনার্জি আছে। তার পজিশন, রেস্ট পজিশনের জন্য, জানি তো এগুলো আমরা। In mechanics, potential energy is mainly of two kind. দুটো টাইপের পোটেনশিয়াল এনার্জি আছে, এক হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, সেকেন্ড হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। এখানে একটু বুঝতে হবে তোমাকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইজি ব্যাপার। Gravitational potential energy, the potential energy possessed by a body due to force of attraction of earth on it. Force of attraction of earth এর কারণে বডির মধ্যে যে এনার্জি পজেসড হচ্ছে তাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। The potential energy possessed by a body due to force of attraction of earth on it is called its gravitational potential energy. Clear? Force of attraction of earth কোনো বডির ওপর সবসময় কাজ করছে, তার জন্য বডি যেই এনার্জি পজেস করছে, পোটেনশিয়াল এনার্জি পজেস করছে, তাকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? Gravitational potential energy of a body is zero when it is at infinity. এই জায়গাটা ভালো করে বুঝবে, যখন বডি ইনফিনিটিতে আছে তখন গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি জিরো। At a finite distance from earth, the gravitational potential energy of the body is negative. যখন ইনফিনিটিতে আছে জিরো, যখন ফাইনাইট ডিস্টেন্সে আছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হয়ে যাচ্ছে। কেন? কে অ্যান্সার দেবে? কে অ্যান্সার দেবে? আচ্ছা, আগে এই জায়গাটা দেখে নি, তারপরে আমি পুরো জিনিসটা বলে দিচ্ছি কি হচ্ছে। As the distance of the body from the surface of earth, তাহলে মনে রাখো ইনফিনিটিতে জিরো, ফাইনাইট ডিস্টেন্সে নেগেটিভ। At the distance of body from the surface of earth increases, the force of attraction of earth decreases, ঠিক আছে, and its gravitational potential energy increases. The negative value of the gravitational potential energy decreases. এই জায়গাটা কি জিনিস আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো ভালো করে বোঝো। ধরো একটা বডি এখানে আছে, ওকে, এই বডিটাকে আমি যদি দুটো পজিশনে আনছি, একটা পজিশন এ, আবার এখান থেকেই আর একটা পজিশনে আনছি বি, তাহলে এই বডিটাকে এ পজিশনে আনতে বেশি ওয়ার্ক ডান করতে হবে না বি পজিশনে আনার জন্য বেশি ওয়ার্ক ডান?
কেন? আমার ডিস্টেন্সটা বেশি। এটুকু বোঝা গেছে। এবার জায়গা কোথায়? জায়গা কোথায়? দাঁড়াও 1 মিনিট। এই জায়গাতে বোঝাচ্ছি। এবার ধরো এটা তোমার ফ্লোর, একটা বডি এখানে আছে, এটাকে তুমি ওপরের দিকে নিয়ে যাচ্ছ ফোর্স অফ গ্র্যাভিটির এগেনস্টে। তাহলে ওয়ার্ক ডান কি হবে? কি হবে? এগেনস্টে আছে, তাহলে আমরা কি জানি? এফএস কস থিটা, অপোজিট ডিরেকশন, থিটার ভ্যালু কত? 180 ডিগ্রি। 180 তে কজ এর ভ্যালু কত? তাহলে থিটা ইকুয়াল টু, এদিকে কাজ করে তো গ্র্যাভিটেশন এনার্জি, মানে ফোর্স অফ গ্র্যাভিটি এদিকে ওয়ার্ক করছে, আমরা তার এগেনস্টে নিয়ে যাচ্ছি। তা থিটা 180 ডিগ্রি, 180 এর ভ্যালু কত? -1। কজ 180, কজ 180 কে কথা বলছে গো? কোন পণ্ডিত ব্যক্তি আছে এখানে সব বুঝতে পেরে গেছে, যার কথা বলার দরকার পড়ছে? কজ 180 এর ভ্যালু -1। তাহলে এটা অ্যাকচুয়ালি যখন হচ্ছে তাহলে কি হচ্ছে? W ইকুয়াল টু মাইনাস, আচ্ছা এটাও বলে দিই, ফোর্স কি হচ্ছে? ওয়েট নিয়ে যাচ্ছি, এসটা এখানে হাইট h, তাহলে এখানে কি হচ্ছে? W ইকুয়াল টু মাইনাস mgh। এটুকু সবার কাছে ক্লিয়ার? অপোজিট ডিরেকশন মাইনাস, ক্লিয়ার এটুকু? আচ্ছা তোমাদের এখানে কি বললাম? কোথায় বললাম? সরি, এই যে এটা বললাম, তোমরা বললে এখানে বেশি আমার ওয়ার্ক ডান লাগবে। ধরো এখানে W1 ওয়ার্ক ডান করতে হচ্ছে, এখানে W2, তোমরা বললে W2 গ্রেটার দ্যান W1। ভেরি গুড। এবার এই পিকচারটাকে সোজা করে দাও, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। ধরে নাও এখানে ওয়ার্ক ডান করতে হচ্ছে 10 জুল এটার জন্য, আর এখানে ওয়ার্ক ডান করতে হচ্ছে 5 জুল। বুঝা গেল? এবার এই পিকচারটাকে যদি আমি ঘুরিয়ে দিই, ঘুরিয়ে যদি আমি এই জায়গায় নিয়ে যাই, এখানে ওটা কেমন ছিল? হরাইজন্টাল, আমি যদি ভার্টিক্যাল করে দিই, তাহলে ধরে নিই এইখানে 10 জুল এই পজিশনে ওয়ার্ক ডান, আর এই পজিশনে 5 জুল ওয়ার্ক ডান। তাই তো হচ্ছে? তাই তো হচ্ছে ব্যাপারটা। বাট এখানে কোন জিনিসটা দেখা যাচ্ছে? একটা কি আছে এখানে? মাইনাস সাইন আছে। এখানে একটা কি সাইন আছে? মাইনাস। তাহলে দেখো জি মানে ফোর্স, ফোর্স এখানে জি, তাহলে জি লিখছি 1/d না, তাই না? ডিস্টেন্স যত বাড়বে তত জি এর ভ্যালু তত কমবে। দেখো যত যাচ্ছি উপরের দিকে ভ্যালু কিন্তু নিউমেরিক্যাল ভ্যালু কমছে, নিউমেরিক্যাল ভ্যালু কিন্তু কমছে, দেখতে পাচ্ছ নিউমেরিক্যাল ভ্যালু কমছে, তাই না? এখানে 10, এখানে 5, বুঝতে পারছো? বাট সাইনটা কি আছে? মাইনাস। তাহলে -10 বড় না -5 বড়? এই -5টা আরো যখন উপরে যাবে তখন সেখানে কি ইনফিনিটি থেকে কি হয়ে যাবে? 0। বুঝতে পারলে কনসেপ্ট? কনসেপ্টটা বুঝতে পারলে? বোঝা গেল কনসেপ্টটা? বুঝতে পেরেছো? কেউ বুঝতে না পারলে আবার জিজ্ঞাসা করো, আবার বলছি। বুঝতে পেরেছো? আমার একবার বলাতেই সবাই বুঝে গেছে। এই তো জাস্ট এটাকে তুমি নিজেকে ধরো না, এই জিনিসটাকে আমি একদম কোনো ফিজিক্স ইউজ করিনি, আমি একদম বেসিক জিনিস, এটাকে তুমি যদি এরকম সোজা করে দাও, সোজা করলে কেমন দেয়? এরকম হয়। তাহলে এটা হচ্ছে তোমার 10 জুল, এটা 5 জুল ধরো সাপোজ, তাই তো? তাহলে এবার যদি এটাকে আমি এর উপরে প্রজেক্ট করি, বারবার কোথায়?
তার মানে কি যাচ্ছে, লঙ্গার ডিস্টেন্সটা 10 জুল, এটা 5 জুল। আমি কোনো ফিজিক্স ইউজ করছি না, বাট সাইনটা কি হচ্ছে, মাইনাস। তাহলে দেখতে পাচ্ছি ভ্যালু যত উপরের দিকে যাচ্ছে বাড়ছে, তার মানে ইনফিনিটিতে গেলে কত হবে ভ্যালু, 0। বুঝতে পেরেছো? তাই এখানে বলেছে, কি বলেছে এখানে, gravitational potential energy of a body is 0 when it is at infinity, because the force of attraction of earth on the body is then 0. আর যখন ফাইনাইট ডিস্টেন্সে আছে তখন কি আছে, নেগেটিভ। বোঝা গেল? ক্লিয়ার? এই লাইন দুটো ক্লিয়ার? as the distance of body from the surface of earth increases, যখন ডিস্টেন্স ইনক্রিজ করছে, the force of attraction g, g মানে ফোর্স, এর সাথে d এর কি রিলেশন বলেই দিলাম, d যখন বাড়ছে ফোর্স কি হচ্ছে, ডিক্রিজ করছে, তাই বলেছে। and its gravitational potential energy ইনক্রিজ করছে। কেন ইনক্রিজ করছে, কেন ইনক্রিজ করছে, কি জন্য ইনক্রিজ করছে, দেখো দেখে বলবে দাদা এটা তো নিউমেরিক্যাল ভ্যালু কমছে, বাট তার আগে কি সাইন আছে, মাইনাস, তার জন্য ইনক্রিজ, টোটালে গিয়ে ইনক্রিজ করছে। বোঝা গেল? and its gravitational potential energy increases, the negative value of the gravitational potential energy decreases. The gravitational potential energy of the body at a point is the amount of work done by the force of attraction. তাহলে এত পর্যন্ত বোঝাচ্ছিল, এত পর্যন্ত কেউ কারোর প্রবলেম আছে? যখন ডিস্টেন্স বাড়ছে তাহলে ফোর্স কি হচ্ছে, ডিক্রিজ করছে, গ্র্যাভিটেশন পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে, ইনক্রিজ করছে। দ্য নেগেটিভ ভ্যালু অফ দ্য এনার্জি ডিক্রিজেস। তুই বইটা দেখি এক মিনিট। ঠিক আছে, এখানে এইটা এই ওয়ার্ডটা মিস আছে, and 0 at finite separation। এখানে লেখা আছে এরপরে and 0 at finite separation, ঠিক আছে, এটা আগে লেখা আছে। তোমাদের নতুন বইটা আমার কাছে নেই তো, পুরনো বইয়ে আছে। বুঝতে পেরেছো? কনসেপ্টটা ক্লিয়ার? কি হয়েছে অর্জুন, কথা বলছো কেন ওইভাবে মুখের সামনে হাত রেখে? তুমি কি বেশি স্মার্ট মনে করছো নিজেকে? তাই আমি কি করবো, যদি কোনো স্টুডেন্ট পড়তে না চায়, আমি এইভাবে করার পর যদি কেউ পড়তে না চায়, তার নাম্বার আমি কি করে নিয়ে আসতে পারি? এখানে তো কয়েকজন দেখতে পাচ্ছি কোনো ইচ্ছাই নেই ভাই, আসতে হয়, পড়তে হয়, বাবা মা টাকা খরচ করছে, পড়ে নি, এটা এন্টারটেনমেন্ট চলছে। The gravitational potential energy of a body at a point is the amount of work done by the force of attraction of earth, কোনো পয়েন্টে gravitational potential energy কি, is the work done by the force of attraction of the earth in bringing the body from infinity to that point। ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আনার জন্য কে ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ যতটা ওয়ার্ক ডান করছে তাকেই আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি অ্যাট দ্যাট পয়েন্ট। কোনো একটা পয়েন্টে কোনো বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাকে বলছে, ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আনার জন্য ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ যতটা ওয়ার্ক ডান করছে তাকেই বলা হচ্ছে ওই পয়েন্টে ওই বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কোথা থেকে আনছে, ইনফিনিটি থেকে ওই পয়েন্টে, এই যেটাই বললাম ইনফিনিটি থেকে ওই পয়েন্টে আনছে। কে আনছে, ফোর্স অফ অ্যাট্রাকশন অফ আর্থ, এর জন্য আসছে। যে ওয়ার্ক ডানটা করছে এটা নিয়ে আসার জন্য, সেটাকে বলছে এই পয়েন্টে ওই বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি।
বোঝা গেছে সবাই? এই বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝা গেছে? চলো এবার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। when an external force is applied on a body, যখন একটা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি, its configuration মানে শেপ অর সাইজ চেঞ্জেস। এক্সটার্নাল তুমি কোনো ফোর্স অ্যাপ্লাই করলে বডির কি হয়, শেপ সাইজ চেঞ্জ হয়, তাই তো? ইলাস্টিসিটি ইজ দ্য প্রপার্টি বাই ভার্চু অফ হুইচ a body regains its original configuration on removal of the external force. তার মানে যদি এক্সটার্নাল ফোর্সটাকে আমি সরিয়ে নিই, তোমাদের বইয়ে এই জায়গাটা একটু ডিফারেন্ট আছে, তাই না? কি আছে? এটা আছে অন রিমুভাল দ্য ফোর্স ইট টেন্ডস টু রিগেন। তাহলে ফোর্সটাকে যদি আমি সরিয়ে দিই, ও নিজের অরিজিনাল শেপে আসার জন্য চেষ্টা করবে, ট্রাই করবে। টার্গেট হবে আমি আমার ওর টার্গেট হবে আমি আমার অরিজিনাল শেপে ব্যাক করে যাই। এটাকেই আমরা কি বলছি? ইলাস্টিসিটি। এই একই। এই নতুন বইগুলো এই করে, প্রত্যেক বছর একটু একটু 2-4 লাইন চেঞ্জ করে দেয়, আর কিচ্ছু কোনো কাজ নেই। এবার কত এডিশন জানি না, আমার বইটা একটু পুরনো। এবারে এর জন্য কি আপনার নতুন বই কিনতে হবে প্রত্যেক বছর বছর? তাহলে এই এরপর দিন না ওই লাস্টের দিক থেকে ওই জায়গাটায় যেন আমি কাউকে এরকম ভাবে বসতে না দেখি, সব করে ফার্স্টে বসতে দেখি, খুব প্রবলেম হয় জানো তো। Elasticity is the property or virtue of which a body regains its original configuration. মানে নিজের যে অরিজিনাল কনফিগারেশন, নিজের অরিজিনাল শেপে ব্যাক করার যে টেন্ডেন্সি, এটাকেই আমরা কি বলছি? যখন এক্সটার্নাল ফোর্সটাকে আমরা সরিয়ে নিচ্ছি, এটাকে আমরা কি বলছি? ইলাস্টিসিটি। The potential energy possessed by a body in the deformed state due to change its configuration. ঠিক আছে? ডিফর্ম স্টেট, ওই টাইমে যে পোটেনশিয়াল এনার্জিটাকে পজেস করছে, is called the elastic potential energy. The potential energy possessed by the body in the deformed state due to change in its configuration. ফোর্স দিয়েছো, তার কনফিগারেশন চেঞ্জ হয়ে গেছে, ওই অবস্থায় তার মধ্যে যে পোটেনশিয়াল এনার্জিটা পজেস হয়েছে, যার জন্য কি হবে? ফোর্সটাকে সরিয়ে নিলে ও আবার ট্রাই করবে নিজে অরিজিনাল শেপে ব্যাক করে যাওয়ার জন্য। ওই ডিফর্ম স্টেটে ওর ভেতরে যে পোটেনশিয়াল এনার্জিটাকে প্রসেস করেছে ও, ওটাকেই আমরা কি বলবো? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইট ইজ ইকুয়াল টু দ্য কার ইকুয়াল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ডিফর্মিং দ্য বডি। ডিফর্ম করার জন্য মানে ওটাকে সাইজ বা শেপ চেঞ্জ করার জন্য যতটা ওয়ার্ক ডান করা হয়েছে ওটা তারই সমান। ঠিক আছে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু ওই বডিটাকে ডিফর্ম করার জন্য যেই অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা করা হয়েছে তার ইকুয়াল। বোঝা গেছে? ডিফর্ম করার জন্য ওর ওপরে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা করা হয়েছে সেটা ইকুয়াল টু ওই বডির পোটেনশিয়াল, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? বোঝা গেছে? এই বুঝতে পেরেছো? প্রিয়ম বোঝা গেছে? অদ্রি বুঝতে পেরেছো? তাহলে কার ইকুয়াল ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি? টু ডিফর্ম ইন ডিফর্মিং দ্য বডি। ঠিক আছে? ডিফর্ম করার জন্য যত অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা ওর উপরে অ্যাপ্লাই করা হয়েছে মানে করা হয়েছে সেটার ইকুয়াল হচ্ছে ওই বডির ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? চলো নেক্সট। গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অ্যাট এ হাইট ইউ ইকুয়াল টু mgh। ইউ ইকুয়াল টু mgh আমরা জানি। দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি অফ এ বডি at a height above the ground
is measured by the amount of work done in lifting up from the ground to that height against the force of gravity. একটা বডিকে গ্রাউন্ড থেকে একটা হাইটে আমি নিয়ে যাচ্ছি, কার এগেনস্টে কাজ করছি আমি? ফোর্স অফ গ্র্যাভিটির এগেনস্টে কাজ করছি। যতটা কাজ করছি of a body at a height above the ground is measured by the amount of work done, ওটাকে গ্রাউন্ড থেকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটা আমি ওয়ার্ক করছি সেটাই হচ্ছে আমার এই ইউ। assuming that its gravitational potential energy on the ground is 0, assume করে নিচ্ছি গ্রাউন্ডে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি 0। ফোর্স অফ গ্র্যাভিটির এগেনস্টে কোনো একটা বডিকে গ্রাউন্ড স্টেট থেকে আমরা একটা হাইটে নিয়ে যাওয়ার জন্য যে ওয়ার্ক ডানটা করছি সেটাকেই আমরা বলবো, কিন্তু সেটাই হচ্ছে, সেটা দিয়ে আমরা মেজার করতে পারি গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। সেটা দিয়ে আমরা একটা বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিকে মেজার করতে পারি। ক্লিয়ার? কি অ্যাসিউম করে নিচ্ছি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি গ্রাউন্ড লেভেলে 0। ওকে, লেট আ বডি, দেখো এখান থেকে না কয়েকটা প্রুফ টাইপের দেয়, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে বুঝবে। let a body of mass m be lifted from the ground, let a body of mass m be lifted from the ground or the earth surface to a vertical height h, mass m h height এ নিয়ে গেছে। the least upward force, কতটা লিস্ট আপওয়ার্ড ফোর্স লাগবে একটা বডিকে গ্রাউন্ড থেকে একটা হাইটে নিয়ে যাওয়ার জন্য? মিনিমাম কতটা ফোর্স দিতে হবে? ওই বডির ওয়েটটা এমজি, তাই না? তাহলেই তো ওটাকে নিয়ে যেতে পারবো। the least upward force F required to lift the body, F মানে F equal to mg, বডির ওয়েট অ্যাকচুয়ালি, without acceleration must be equal to the force of gravity mg। তাহলে যে ফোর্সটা দিতে হবে সেটা হচ্ছে mg, কোনো রকম অ্যাক্সিলারেশন আমি দিচ্ছি না, যা ওর ওয়েট সেই ফোর্সটাই আমি দিচ্ছি, তার মানে কোনো রকম অ্যাক্সিলারেট হবে না। on the body acting vertically downwards, কে ডাউনওয়ার্ডসে কাজ করছে? ফোর্স অফ গ্র্যাভিটি, তার এগেনস্টে আমি নিয়ে যাচ্ছি। ক্লিয়ার? the work done W on the body in lifting it to a height is, the W force of gravity mg, height h, mgh আমরা জানি, তাই তো? this work done in lifting the body up and it gets stored in the body, এটা বডির মধ্যে স্টোর হচ্ছে in the form of its gravitational potential energy। এই যে ওয়ার্ক ডানটা করছি এটা বডির মধ্যে স্টোর হচ্ছে ওই হাইটে, তাহলে এটা হচ্ছে ওই বডির গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। কোথায়? ওই হাইটে, when it is at height h। ক্লিয়ার? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি তার মানে mgh, বোঝা গেছে? দেখো ফিজিক্সের কোশ্চেন এভরি ইয়ার না চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে প্যাটার্ন, মানে তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার না থাকলে অনেক কোশ্চেনে আটকে যাবে। আগে তুমি মানে ধরো 5-6 ইয়ার্স আগে ফিজিক্স সাবজেক্টটাই এমন একটা সাবজেক্ট যেখানে তোমাকে ইন ডিটেলসে গো থ্রু করতে হবে, যেখানে কোনো রকম তুমি ওই সাজেশন বেসড পড়তে পারো না, যে আচ্ছা এই জায়গাটা পড়বো না, দরকার নেই, এই জায়গাটা পড়বো। ওকে না? কি হবে, যে জায়গাটা পড়বে না দেখা গেল সেই জায়গার থেকে একটা কনসেপ্টে কোশ্চেন দিয়ে দিল। ফিজিক্স মানে যে কোনো ক্লাসে যে কোনো সময়, মানে এই সাবজেক্টটাকে আমি বলি সব সময়
পুরো বইয়ের লাইন বাই লাইন গো থ্রু করো, কনসেপ্টে জোর দাও, কনসেপ্ট বিল্ড করো, তারপর কোশ্চেন্স দেখো। কনসেপ্ট যদি বিল্ড হয়ে যায় কোশ্চেন্স অটোমেটিক্যালি আসবে। আর যদি কনসেপ্ট তুমি বিল্ড না করো, সাজেস্টিভ ওয়েতে পড়ো, তখন যে কোশ্চেন গুলো করবে সেগুলো তুমি না বুঝে কিছুটা মুখস্থ টাইপও করতে হবে তোমাকে, যে আমি এই কনসেপ্টই আমি জানি না কিন্তু কোশ্চেনটা আমায় করতে হবে। তার মানে কি একমাত্র ওয়ে হচ্ছে না বুঝে মুখস্থ করা। কিন্তু ফিজিক্সে তুমি কত মুখস্থ করবে? প্রত্যেকটা জায়গায় একটা করে কনসেপ্ট আছে। আজকে যদি আমি চাই ধরো এই 5 পেজের মধ্যে থেকে আমি 3 পেজ তোমাকে পুরো জাম্প করে করে বেরিয়ে যেতে পারি যে এই জায়গা থেকে কোশ্চেন আসেনি, এখান থেকে আসবে না। বাট ওই রিক্সের জায়গায় এখন কোনো টিচারই নিতে চাইবে না, ওটা কমপ্লিট রিক্স হয়ে যায়, কারণ কোশ্চেনের প্যাটার্ন যেভাবে চেঞ্জ হচ্ছে। বুঝতে পেরেছো? আমার অত ডিটেলসে যাওয়ারই দরকার ছিল না যে ইনফিনিটিতে 0 হচ্ছে, ঠিক আছে, ফাইনাইটে নেগেটিভ হচ্ছে। আমি তোমায় পড়ে দিতাম লাইন, মনে রাখবে ইনফিনিটিতে 0 হচ্ছে, ফাইনাইটে সোজা বসো, ফাইনাইটে তোমার নেগেটিভ হচ্ছে, তোমাকে বলে দিয়ে আন্ডারলাইন করতাম, তোমাকে বলতাম বুঝেছো, তুমি বলতে হ্যাঁ বুঝেছি। আলটিমেটলি কিছুই বোঝোনি, কেন নেগেটিভ হচ্ছে কেন 0 হচ্ছে এটা তো তোমায় বুঝতে হবে। ওকে না? বোঝা গেছে? তো সবসময় ফিজিক্স গো থ্রু করো, লাইন বাই লাইন, কনসেপ্ট বিল্ড করো, তারপরে গিয়ে কোশ্চেন ফেস করো। এমনি এমনি তোমাকে এই সাবজেক্টটার নাম্বার গিফট করবে না। আচ্ছা, নোট precisely mgh is the gain in potential energy of the body when it is raised to the height h। তার মানে গেন হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, হাইট একটা হাইটে নিয়ে যাচ্ছি h, mgh হচ্ছে গেন। কিসের গেন? পোটেনশিয়াল এনার্জি, গেন ইন পোটেনশিয়াল এনার্জি অফ দ্য বডি, যখন আমরা এই হাইটে নিয়ে যাচ্ছি above the ground. But here we have assumed that when the body is on the earth surface or ground, আমরা কি অ্যাসিউম করে নিয়েছি? ইটস গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি ইজ 0, আমরা এটাকে অ্যাসিউম করে নিয়েছি। So we consider the gravitational potential energy of the body at height h equal to mgh। তাহলে আমরা বলছি তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি একটা হাইটে mgh। ধরে নাও আজকে আমাদের এই ফ্লোরটা নেই, পুরো এটা একটা এয়ার স্পেস, তাহলে আমি কি আরো নিচের দিকে সেন্টারের দিকে যাবো না? সেজন্য অ্যাকচুয়ালি এটাকে আমরা যে 0 ধরছি এটা আমরা অ্যাসিউম করছি, এটাকে আমরা অ্যাসিউম করছি। ওকে, ইনফিনিটিতে গিয়ে 0, বোঝা গেছে? ক্লিয়ার? Thus when a body is thrown vertically upwards, it rises up so the height of the body from the ground increases। উপরের দিকে চলে যাচ্ছি, হাইট ইনক্রিজ করছে গ্রাউন্ড থেকে, হেন্স ইটস পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজেস, পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে mgh, ঠিক আছে, হাইট ইনক্রিজ করছে পোটেনশিয়াল এনার্জি ইনক্রিজ করছে। সিমিলারলি when a body is released from a height, নিচের দিকে যখন পড়ছে হাইট কমছে, it falls down so the height of the body from the ground decreases। দেখো সবাই সব জায়গা থেকে গ্রাউন্ড থেকে কিন্তু আমরা কনসিডার করছি, hence its potential energy decreases, তাই না? It becomes 0 at the earth surface, earth surface কি হচ্ছে 0। এখানে আমরা এটাকে অ্যাসিউম করছি। আমরা এখান থেকে অ্যাসিউম করেই করি, সেন্টারে তো আমরা রিচ করতে পারবো না আর্থে, কোনোদিন পারিও নি, আর ইন ফিউচারেও পারবো না, হাজার চেষ্টা করলেও পারবো না। আমরা স্পেসে যেতে পারছি, তো আর্থের সেন্টারে কখনো আমরা যেতে পারবো না, সে যতই চেষ্টা করা হোক যা করাই হোক, ওটা একটা নেক্সট টু ইম্পসিবল টাস্ক। হ্যাঁ, কোনো মহামানব আসলো, তার মাথাতে কোনো একটা আইডিয়া বেরোলো, সে আলাদা বিষয়। আমরা স্পেসে কত অনেক দূর চলে গেছি, আমরা আর্থে সেন্টারে যেতে পারছি না। ওকে না? আচ্ছা, when a body of mass m
বডির মাস m is taken up from a height h1 to h2, h1 থেকে h1 থেকে কিসে নিয়ে যাচ্ছি, h2 তে নিয়ে যাচ্ছি। তাহলে আমরা কথা সেই বলেই যাচ্ছে h2 গ্রেটার দেন h1, তাহলে কার পোটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বেশি হবে? এটার mgh2 মাইনাস mgh1। তাহলে h1 থেকে h2 তে নিয়ে যাচ্ছি, তাহলে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এখানে বেশি হবে, mgh2 মাইনাস mgh1, mg যদি কমন নিই h2 মাইনাস h1, তাই তো? এর পরের ক্ষেত্রে ঠিক আর অপোজিট, এটা আপে যাচ্ছি আর ডাউনে আসছি। বাট ইফ এ বডি অফ মাস m falls down from a height h1 to h2, এবার কি হচ্ছে, h1 থেকে আমরা আসছি h2, এটা উপর, তাহলে mgh1 mgh2, তার মানে h1 গ্রেটার দ্যান h2, তাই তো? তাহলে কি হচ্ছে, mgh1 মাইনাস mgh2, mg যদি কমন নিই h1 মাইনাস h2, ক্লিয়ার? বুঝে গেছে? কাইনেটিক এনার্জি, তাই এখানে গেল আমাদের পোটেনশিয়াল এনার্জি, এবার আসবে কাইনেটিক এনার্জি। The energy possessed by a body virtue of its state of motion, মোশনের জন্য যে এনার্জি পজেস করছে বডি, তাকে আমরা কি বলবো, কাইনেটিক। ইট ইজ ইউজুয়ালি ডিনোটেড বাই দ্য সিম্বল ক্যাপিটাল কে, কে দিয়ে বোঝাচ্ছি, বা কে ডট ই দিয়েও লেখে কাইনেটিক এনার্জি, কে লেখে বা অনেকে আবার কে ডট ই এটাও লেখে, ঠিক আছে? বোঝা গেল, মোশনের জন্য যে এনার্জি পজেস করছে। Example, a fast moving stone has the capacity of breaking the window pane on striking it, and thus it has the kinetic energy. Fast moving stone জানলার কাঁচ ভেঙে ফেলতে পারে। Similarly, a car in motion, moving hands of a clock, the bullet fired from a gun, a rolling ball, an apple falling from a height, etc. have the kinetic energy. এইসব জিনিস থাকলে কি সুন্দর, তাই না? ফিজিক্সে এই ওসব কি দিচ্ছে আজকাল, এত ডিপে নিয়ে চলে যাচ্ছে। এইসব থাকবে একটু বইয়ে 7-8-এ যা আছে পড়বো, 80-তে 80 পাবো, 80-তে 79, ব্যাস। ফিজিক্স আমার কাছে ইজি, কোনো ব্যাপার না। শোনো, ম্যাথকে ওই লোয়ার নার্সারি ওইসব জায়গা থেকে ম্যাথকে নিয়ে চলে আসে সিলেবাস, ফিজিক্সকে তোমাদের আনছে কোথায়, তোমাদের নিয়ে আসছে ক্লাস 6-এ। কেন নিয়ে আসছে? আবার 9-এ গিয়ে বাদ দিচ্ছে কেন সায়েন্স থেকে বেরো, শুধু এই সাবজেক্টটার জন্য, একমাত্র এই সাবজেক্ট। সবকিছু চেঞ্জ করে দিচ্ছে, পুরো গেম চেঞ্জার। তুমি নিটে যাবে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। তুমি ইঞ্জিনিয়ারিং এ যাবে, ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি। এবার আগে কি হতো, আগে নিটে ম্যাথ ছাড়া নিটে চলে যাচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। কেমিস্ট্রি বায়োলজি প্রবলেম করতো না, করবে না, করেওনি, বাট প্রবলেম হচ্ছে ফিজিক্স। আর এখন আবার নিটের জন্য কি করছে, ফিজিক্সে এমন এমন কোশ্চেন দিয়ে দিচ্ছে যার ম্যাথামেটিক্স নেই সে পারবে না। এবার সেকেন্ড হচ্ছে, কিছু মহামানব থাকে, মহামানব বলি আমরা তাদের, মানে আমরা তাদের লেভেলে না, যারা নিট আর ইঞ্জিনিয়ারিং একসাথে টার্গেট করে, আর নেক্সট টু ইম্পসিবল টাস্ক আমাদের জন্য, কিন্তু ক্লিয়ার করেনি অনেকেই আছে, কিন্তু ও খুব কম, মানে তার পার্সেন্টেজ দেখে নেবে নেই এর সমান, যে একসাথে নিট আর ইঞ্জিনিয়ারিং এ ভালো র্যাঙ্ক নিয়ে আসছে। আইদার নিটে যাও না ইঞ্জিনিয়ারিং এ যাও। এবার ইঞ্জিনিয়ারিং গেলে তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি, বায়োলজি, তোমার সরি ইঞ্জিনিয়ারিং নিটে যদি যাও, যেই বাদ দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি লাগছে, তার সাথে আবার কি বসছে, ম্যাথ। ম্যাথ না নিয়ে তুমি বেরোতে পারবে না এখন ফিজিক্সের কোশ্চেন, পুরো একা পুরো শেষ করে দিচ্ছে। ঠিক
এত সিম্বলের মিনিং মানুষের অর্ধেক বুঝবে না, এটা আবার কি সিম্বল? এবার কেন কেন এই সাবজেক্ট গুলো এতটা মানে জানার জন্য তোমাকে এতটা পরিশ্রম করতে হবে, রিয়েলি পরিশ্রম করতে হবে। কারণ একমাত্র এইসব লাইন তোমাকে সব থেকে তাড়াতাড়ি 22 ইয়ার্সের মধ্যে হাতে একটা লার্জ সাম অ্যামাউন্টের জব অফার করবে। এদের যদি তুমি জানতে পারো 22 ইয়ার্সে তুমি কোটিপতি হয়ে যেতে পারো। ধরো গুগলে তুমি জয়েন করলে, গুগলের প্যাকেজ শুরু হলো ইয়ারলি 1.5 কোটি। সেই জন্য বাবা তোমাকে ইনকামের জায়গা করে দিচ্ছে, তোমার লাইফ সেট করে দিচ্ছে, তুমি একে জানবে না? এমনি এমনি হয়ে যাবে। আচ্ছা, expression for the kinetic energy k equal to half mv square আমরা সবাই জানি। the kinetic energy possessed by a moving body is equal to the amount of work which the moving body can perform before coming to rest। কথা বলুন, তাহলে কাইনেটিক এনার্জি, একটা বডি কতটা কাইনেটিক এনার্জি পজেস করছে। ধরো বডিটা মুভ করছে, মুভ করতে করতে রেস্টে চলে আসলো। এই মুভ করা থেকে রেস্টে আসার জন্য যতটা ওয়ার্ক ওকে করতে হচ্ছে ততটাই কাইনেটিক এনার্জি ওই বডিটার মধ্যে পৌঁছে যাচ্ছে। মুভ করা থেকে রেস্টে আসা, যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক বডিটাকে করতে হচ্ছে সেটাই কাইনেটিক এনার্জি ওর মধ্যে পজেস আছে। তাহলে দ্য কাইনেটিক এনার্জি পজেসড বাই এ মুভিং বডি ইজ ইকুয়াল টু দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক হুইচ দ্য মুভিং বডি ক্যান পারফর্ম বিফোর কামিং টু রেস্ট। রেস্টে আসার আগে যতটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক করছে, পারফর্ম করছে। ইট ক্যান বি ক্যালকুলেটেড by the amount of work done by an opposing force to stop the body. It can be calculated by the amount of work done by the opposing force. Opposing force এর work done টা ক্যালকুলেট করলেই আমরা কাইনেটিক এনার্জি কতটা প্রসেস করছে পেয়ে যাব। কারণ কাজটা কি, এটা হচ্ছে মুভ করছে, রেস্টে আসছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান এটা করার থেকে বেটার অপোজিট যে ফোর্স, অপোজিটে যে ফোর্স দিচ্ছে সে কতটা ওয়ার্ক ডান করছে, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করছে অপোজিং ফোর্সটা, ওটা যদি জানি তাহলে আমি পেয়ে যাবো কতটা কাইনেটিক এনার্জি প্রসেস করা আছে ওর ভিতরে, তাই না? তাই তো, কথা বলো না, কথা বলো না, বোঝা গেছে? বুঝতে পেরেছো? সাপোজ এ বডি অফ মাস এম ইজ মুভিং উইথ এ ভেলোসিটি ভি, মাথায় রাখবে এম ভি। ইট ইজ বট টু রেস্ট, দেখা যাচ্ছে তো পেছন থেকে, it is brought to rest by applying a constant opposing force F. রেস্টে আছে, ঠিক আছে। let A be the uniform retardation, স্টপ হচ্ছে, নিশ্চয়ই অ্যাক্সিলারেশন হচ্ছে না। তাহলে m মাস, ভেলোসিটি v, ফোর্স অ্যাপ্লাই করছি F, রিটার্ডেশন A। ক্লিয়ার? আচ্ছা, ডিস্টেন্স and the body travels a distance s before coming to rest. রেস্টে আসার আগে s ডিস্টেন্স ট্রাভেল করছে, একদম ক্লিয়ার করো। মাস m, ভেলোসিটি v, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে F, রিটার্ডেশন A, স্টপ হওয়ার আগে ডিস্টেন্স ট্রাভেল করছে s। তাহলে F ইকুয়াল টু কি বলতে পারি আমরা? মাস ইনটু F m এ, মাস ইনটু অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা কি এখানে রিটার্ডেশন, তাহলে m এ, এটাকে 1 নম্বর ইকুয়েশন বলতে পারি। ক্লিয়ার? দেখো যদি এদিকে সরে বসো, কোনো কথা বলো না, এই জায়গা থেকে না কোশ্চেন আসবে। হ্যাঁ, পণ্ডিত ব্যক্তি তো সব জানো তো, আর একটু জেনে নাও। কাইনেটিক এনার্জি অফ দ্য বডি, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য রিটার্ডিং ফোর্স ইন স্টপিং ইট, তাহলে এটাই কাইনেটিক এনার্জি, রিটার্ডিং ফোর্স যতটা ওয়ার্ক ডান করছে, তাই তো, সেটাই এর কাইনেটিক এনার্জি।
তাই বললাম অপোজিং ফোর্স যতটা ওয়ার্ক ডান করছে। তাহলে কাইনেটিক এনার্জি কে, রিটার্ডিং ফোর্স এফ, ডিসপ্লেসমেন্ট এস, এনার্জি ঠিক আছে এফ ইন্টু এস জানি আমরা। আচ্ছা ফোর্স এফ ইকুয়াল টু কি জানি আমরা, এম এ। আচ্ছা এস এর ভ্যালু আমরা কি করে বের করতে পারি, আচ্ছা আমরা এখান থেকে বের করতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার 2s, এখানে এটা কি মাইনাস, তাহলে আমরা এখানে বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s। তাহলে এখানে আমরা বলতে পারি এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে এ ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখতে পারি, দেখো তো কোনো প্রবলেম আছে কিনা, বাই 2a ও এস এস সরি পারি লিখতে, কোনো প্রবলেম আছে? তাহলে এবার এই সরি আমি এ কেন বের করলাম, এস এস ওফ ধর ছাতা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, তাহলে এটাকে এদিকে নিয়ে চলে আসলাম এস ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a পারি লিখতে। এবার এই এস আর এই এফ এর ভ্যালু এই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পেয়ে যাব হাফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার। দেখা যাক, তাহলে এটুকু বোঝা গেল এফ ইকুয়াল টু এম এ, আর তোমার কাইনেটিক এনার্জি ওয়ার্ক ডান মানে তোমার ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে এফ এস। তাহলে এবার দেখো নাও তাহলে কে ইকুয়াল টু এফ ইন্টু এস, এই তো লেখা আছে। ক্যালকুলেট দ্য ডিসপ্লেসমেন্ট এস উই নো, তা ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল ভি, ফাইনাল ভেলোসিটি কত 0, ক্লিয়ার? মাথায় রেখো হ্যাঁ এটা ইকুয়েশন দুটো, এফ ইকুয়াল টু এম এ আর কে ইকুয়াল টু এফ এস। সিন্স এ ইজ দ্য রিটার্ডেশন সো অ্যাক্সিলারেশন মাইনাস এ, বললাম এই মাত্র। তাহলে এই যে রিলেশন এখান থেকে আমরা বের করে নিতে পারি, আমি এখান থেকে এটা বের করেছিলাম, এখানে আবার ভ্যালুটা পুট করে দাও ভি 0 ঠিক আছে না, ঠিক আছে আর ইউ হচ্ছে ভি, ভি 0 বের করলে তাহলে ওটাই আসে। তাহলে আমি কি বের করেছিলাম, এস ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2a, হ্যাঁ ইউ 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 ইনিশিয়ালে 0 ছিল না ভি ছিল, হ্যাঁ ইনিশিয়ালে কততে মুভ করছে ভিতে না, তাহলে ইনিশিয়াল কত ভি না, ফাইনাল কত 0 না। এক মিনিট জল খেয়ে নি, করেছে একই ব্যাপার। চলো তাহলে ইউ ইকুয়াল টু কি ভি, এটা 0 আর এটা 2a, দেখো তাই আসলো। তুমি এইভাবেও করতে পারো, আমি যেমন ভাবে করলাম সেভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। ইউ ভি না ওখানে, আর ভি হচ্ছে 0, ইনিশিয়াল হচ্ছে ভিতে চলছিল, ফাইনালি রেস্টে আসলো। তাহলে কে ইকুয়াল টু এফ এস, আমরা তিনটে জিনিস পেলাম, একটা হচ্ছে এস ইকুয়াল টু এটা, একটা এফ ইকুয়াল টু এম এ, আর একটা কে ইকুয়াল টু এফ এস পেলাম। এফ এর জায়গায় কি বসাবো এম এ, আর এস এর জায়গায় ভি স্কোয়ার বাই 2a, এ ক্যান্সেল আউট আসলো হাফ এম ভি স্কোয়ার আসলো, বোঝা গেছে বোঝা গেছে আসলো কি, তুমি এখান থেকে এস এর ভ্যালু আমি যেভাবে বলেছি এইভাবে বের করতে পারো, আর নাহলে এই ইকুয়েশনে ডাইরেক্ট বসে এখান থেকে বের করতে পারো, তোমার ইচ্ছে। মাথায় রেখো এটা হচ্ছে এখানে রিটার্ডেশন মাইনাস হবে, ক্লিয়ার বোঝা গেছে। Thus kinetic energy of a body depends on the square, তাহলে কার উপর kinetic energy কার উপর ডিপেন্ড করছে, স্কোয়ার অফ দ্য ভেলোসিটি অফ মোশন অন ডাবলিং দ্য ভেলোসিটি, ভেলোসিটি হ্যাঁ বলো, এই যে দেখো ভেলোসিটি কি স্কোয়ারে আছে না, ভি স্কোয়ার না, তাই না হাফ এম ভি স্কোয়ার না। The kinetic energy of a body depends on the square of the velocity of motion, স্কোয়ারের উপর ডিপেন্ড করছে ভেলোসিটি অফ মোশন। অন ডাবলিং দ্য ভেলোসিটি অফ মোশন অফ এ বডি, ডাবল করলে কাইনেটিক এনার্জি 4 টাইমস বাড়বে, স্কোয়ার আছে, কাইনেটিক এনার্জি বিকামস 4 টাইমস। In other words, a faster moving body has more kinetic energy, a slow moving body of
সেম মাস দেন এ স্লো মুভিং বডি। সেম মাসের দুটো বডি যে ফার্স্ট মুভ করছে তার মধ্যে কাইনেটিক এনার্জি বেশি। ক্লিয়ার? বোঝা গেছে? চলো নেক্সট। এবার রিলেশনশিপ বিটুইন কাইনেটিক এনার্জি এন্ড মোমেন্টাম। আচ্ছা কাইনেটিক এনার্জি মানে কি জানি আমরা? কে ধরো কে ইকুয়াল টু হাফ এমবি স্কোয়ার জানি, আর মোমেন্টাম ইকুয়াল টু পি ইকুয়াল টু এমবি জানি তো। এবার এখান থেকে আমি ভি বের করি, পি বাই এম বের করতে পারি। এর ভ্যালু আমি এখানে বসিয়ে দিই, কে ইকুয়াল টু হাফ এম ঠিক আছে, বোঝা গেল? তাহলে কি আসছে? কে ইকুয়াল টু হাফ এম পি স্কোয়ার বাই এম স্কোয়ার, এম কেটে যাচ্ছে, তাহলে পি কে টু এম কে লিখি, টু এম কে ইকুয়াল টু পি স্কোয়ার আসছে। রুট করে দাও, পি ইকুয়াল টু রুট ওভার, আচ্ছা এখানে রুট ওভারটা পুরোটার উপর আছে, বোঝা গেল? ভেরি ইজি। কে ইকুয়াল তাহলে কি বলছে? লেট এ বডি অফ মাস এম বি মুভিং উইথ এ ভেলোসিটি ভি, কাইনেটিক এনার্জি হাফ এমবি স্কোয়ার আর মোমেন্টাম পি ইকুয়াল টু এমবি। এখান থেকে আমি ভি এর ভ্যালুটা বের করে নিলাম, ভি ইকুয়াল টু পি বাই এম, পি বাই এম কে পুট করে দিলাম এই ইকুয়েশনে ভি এর জায়গায়, তাহলে আসলো আমার এটা পি স্কোয়ার ইকুয়াল টু টু এম কে। তাহলে এবার স্কোয়ারটাকে আমি সহলে এদিকে স্কোয়ার রুট, এটাও লিখতে পারো এটাও লিখতে পারো, যা ইচ্ছে, বা এটাও যেটা তোমার মন চায়। বুঝতে পেরেছো? ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার না? যাবো নেক্সটে। Case 1. If a light body A of mass M and heavy body of mass B, আচ্ছা ক্যাপিটাল M, আচ্ছা লাইট বডি এর হচ্ছে স্মল m, হেভি বডি B, মাস হচ্ছে M, both have the same momentum P, তাহলে মোমেন্টাম সেম, তাহলে আমি কি লিখতে পারি? কে এ বাই কে বি, কি বলবো? পি স্কোয়ার বাই পি স্কোয়ার ক্যাপিটাল এম, পি স্কোয়ার কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, এই এম ওপরে নিচে চলে আসে না, তাহলে এম বাই এটা হয়ে যায় না? আরে ভাই কথা কেন বলছো ভাই? বোঝা গেছে? এই এম ক্যাপিটাল এম ওপরে, স্মল এম নিচে চলে আসে, তাহলে যদি মাস বেশি হয় তাহলে কাইনেটিক এনার্জি কি হয়? কি হয় দেখো, এর মাস এটা ছিল না, ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে না, তাহলে সিন্স এম গ্রেটার দ্যান এম সো কে এ গ্রেটার দ্যান কে বি, তাহলে both are same, then the kinetic energy of the light body will be more than of the heavy body B, তাহলে কাইনেটিক এনার্জি কার বেশি হচ্ছে? এটার বেশি হচ্ছে না, কারণ এম এর ভ্যালু বেশি না, তাই তো? কাইনেটিক এনার্জি মানে কি? স্পিড, নর্মাল ব্যাপার, তাই না? যার মাস যত বেশি তার স্পিড কম, ইনভার্সলি প্রপোর্শনাল দেখো, তাই না? এবার সেকেন্ড, if a light body A of mass M and heavy body of capital M have same kinetic energy, এখানে কাইনেটিক এনার্জি দুটোই সেম, তাহলে এখানে লিখতে পারি পি এ, ওরা পিবি লিখেছে, আচ্ছা পি এ বাই পিবি, আমাকে একটু বলো এটা হচ্ছে রুট ওভার টু
এর কত স্মল এম, তাই তো, আর এটা হচ্ছে ক্যাপিটাল কে, কাইনেটিক এনার্জি সেম, 2m, তাহলে √2 কেটে যাচ্ছে, দেখো কথা বলে যাচ্ছে, দেখেছো? আচ্ছা √2 আর কে কেটে যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে, m বাই, আচ্ছা এটার সাথে এটা অপোজিট কেন মনে হচ্ছে তোমাদের, দেখো আমি pa বাই pb করেছি, ওটা pb বাই pa করেছে, আচ্ছা ক্যাপিটাল এম, দেখো ওরা pb বাই pa করেছে, আমি pa বাই pb করেছি, হ্যাঁ একই, তাহলে m বেশি হলে, m এটার বেশি, তাহলে এর দেখো কি এটা, না তো কম, না তো বেশি, তাই না, তার মানে কি বুঝছি, মাস যদি বেশি হয় তাহলে মোমেন্টাম সেটাও বেশি হবে, তাই না? If a light body AM have same kinetic energy, then the heavy body B will have more momentum than the light body. তাহলে মাস বেশি হলে মোমেন্টাম বেশি, স্বাভাবিক ব্যাপার, একটা তোমার ধাক্কা লাগছে সাইকেলের সাথে আর একটা ট্রেনের সাথে, এক্সপিরিয়েন্স করে নিতে পারবে, তাই না? দুজনের কাইনেটিক এনার্জি সেম, সাইকেলটা যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, ট্রেনটা যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, কোনো অসুবিধা নেই, এক্সপিরিয়েন্স করার জন্য দাঁড়িয়ে পড়বে, এক্সপিরিয়েন্স পেয়ে যাবে, আলাদাই ফিল হবে, ক্লিয়ার? তুমি তোমার এক্সপিরিয়েন্স করতে হবে কেন, লাঠি রাখলেই বুঝতে পারবে, একটা বাঁশ ফাঁস নিচে রাখবে, আচ্ছা হয়েছে, তাহলে মাস বেশি হলে মোমেন্টাম বেশি, মাস কম হলে কাইনেটিক এনার্জি বেশি, ক্লিয়ার? এটা এই দুটো পড়ে আমি এইটুকুই জানতে পারবো, মাস বেশি হলে মোমেন্টাম বেশি, মাস কম হলে কাইনেটিক এনার্জি বেশি, ক্লিয়ার? হ্যাঁ দাদা, কিসে, না তো বাবু, মোমেন্টামের সাথে কাইনেটিক এনার্জি কি রিলেশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল, k equal to p square by 2m, clear? When a force is applied in a direction of motion of a body, মোশনের ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ইট অ্যাক্সিলারেট দ্য মোশন, তাহলে অ্যাক্সিলারেট করবে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে মোশনের ডিরেকশনে, তাহলে অ্যাক্সিলারেট দ্য মোশন অ্যান্ড ইনক্রিজেস দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বডি। একটা সাইকেল যাচ্ছে, চালাচ্ছ তুমি, পেছন থেকে কেউ ধাক্কা দিল, তোমার যে ডাইরেকশন আছে সেই ডাইরেকশনে, তুমি কি হবে, তোমার সাইকেল জোরে হয়ে যাবে, অ্যাক্সিলারেট করবে, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, ইনক্রিজ করবে, ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স অন দ্য বডি, কতটা ইনক্রিজ করবে, যতটা ওয়ার্ক ডান করা হবে, হ্যাঁ যতটা ওয়ার্ক ডান তোমার যত জোরে ঠেলা হবে ততটাই তোমার ইনক্রিজ করবে না কাইনেটিক এনার্জি। তাহলে বলছে when a force is applied in a direction of motion of a body, it accelerates the motion and thus increases the kinetic energy of the body, বুঝা গেল? This increase in kinetic energy is equal to the work done by the force on the body, কতটা ইনক্রিজ করবে, যতটা ওয়ার্ক ডান বডির উপরে করা হয়েছে। This is called work energy theorem, এটাকে বলা হয় work energy theorem। Thus according to the work energy theorem, the increase in kinetic energy of a moving body is equal to the work done by a force acting in the direction of the moving body। এই জিনিসটাকে ডেফিনেশন দিয়ে সুন্দর করে লিখেছে, কি বলছে, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ক এনার্জি থিওরেম, দ্য ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি অফ এ মুভিং বডি ইজ ইকুয়াল টু দ্য ওয়ার্ক ডান বাই এ ফোর্স অ্যাক্টিং ইন দ্য ডাইরেকশন অফ দ্য মুভিং বডি। বোঝা গেল? বুঝতে পেরেছো? ক্লিয়ার? প্রুফ, let a body of mass m be moving, মাথায় রাখবে mass m be moving with a initial velocity u, ঠিক আছে, একটা কনস্ট্যান্ট ফোর্স অ্যাপ্লাই করা হলো অন দ্য বডি along its direction of motion produces acceleration a and the velocity of the body changes u to v, তাহলে মাস কত m,
ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এ ফোর্স অ্যাপ্লাই করা হলো, অ্যাক্সেলারেশন এ, ফাইনাল ভেলোসিটি ভি। ক্লিয়ার? ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন আমরা জানলাম, ঠিক আগের যে প্রুফটা করলাম ওটার কার্বন কপি। এফ ইকুয়াল টু এম এ আমরা জানি। ওকে, আচ্ছা ডাব্লিউ ওয়ার্ক ডান অফ দ্য ফোর্স, ফোর্স ডিসপ্লেসমেন্ট মানে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস করলাম, একটু আগে করলাম, তাই তো? ফ্রম রিলেশন ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এখান থেকে কাকে বের করতে হবে? কাকে বের করেছিলাম? এস কে। তাহলে এখান থেকে যদি আমরা এস কে বের করি, এটা এস আসে। আমি যেটা করেছিলাম, আমি ওটা ওইভাবে কেন করেছিলাম? এই কারণে, তারপরে আমি ভ্যালু পুট করেছিলাম। বুঝে গেল? বুঝতে পেরেছো? তাহলে এই রিলেশনটার থেকে আমি এস বের করলাম, ঠিক আগেরটার মতো, এফ ইকুয়াল টু এম এ, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। এবার এফ এর জায়গায় কাকে বসাবো? এম এ কে। এস এর জায়গায় কাকে বসাবো? এটাকে বসাবো, তাই তো? তিনটে ইকুয়েশন পেলাম, মাথায় রাখবে। একটা হচ্ছে এম এ, এফ এস, এটা পেলাম। এবার তোমার একটা শুধু কাজ হচ্ছে, এম এ বসিয়ে দাও, ডাব্লিউ ইকুয়াল টু ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, এ ক্যান্সেল আউট, তাহলে হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তার মানে দাঁড়াচ্ছে হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। চলে এসছে, বুঝে গেছে? ক্লিয়ার? বুঝেছো? বুঝতে পারলে? এ বোঝা গেছে? বুঝতে পেরেছো? এগুলো কিন্তু করবে বাড়িতে, দেখে মনে হচ্ছে কি সোজা, না করলে এগুলোই কিন্তু তোমাকে নাচিয়ে দেবে পরে। হ্যাঁ, তাহলে বাট ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, আচ্ছা এটাকে হাফ এম ইউ স্কোয়ার, ইনিশিয়াল হাফ এম ইউ স্কোয়ার, ফাইনাল হচ্ছে হাফ এম বি স্কোয়ার ফ্রম ইকুয়েশন। আচ্ছা এই জায়গাটা আমি ভুল লিখেছি, এটা কে এফ মাইনাস কে আই, কাইনেটিক এনার্জি ফাইনাল, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল, কে এফ মাইনাস কে আই আছে না বইয়ে, তাই না? তার মানে এটা মানে কি? ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি না? এটাই তো ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি না? ইনিশিয়াল কাইনেটিক এনার্জি, ফাইনাল কাইনেটিক এনার্জি, কে এফ মাইনাস কে আই আছে না? বোঝা গেছে? তাহলে এটা কি? এটা আমার বেরোলো কে এফ আর এটা কে আই। বুঝেছো? তাহলে এটাই হচ্ছে ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি। এবার ফর্মস অফ কাইনেটিক এনার্জি, এ বডি ক্যান হ্যাভ 3 টাইপস অফ মোশন নেমলি, আচ্ছা আজকে এতটাই থাক, ঠিক আছে? পরের দিন এখান থেকে শুরু করব। হ্যাঁ, আচ্ছা এটা এখানে বসেছে, প্লিজ ভাই চলে যা। আচ্ছা বোঝা গেছে তো সব? এরপর দিন পড়া করে আসবে, ঠিক আছে? আমি কিন্তু পড়া ধরবো এরপর দিন। চলো টাটা।